হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের অনন্যা দিদি। আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের থার্ড সেমিস্টারের হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জনন। এই চ্যাপ্টারটা অলরেডি 3টে লেকচার আমাদের চ্যানেলে আপলোড আছে, তো যারা যারা এখনো দেখোনি তারা দেখে নাও, আর যারা যারা দেখেছো তারা আজকের এই 4th লেকচারটা শুরু করে নাও। তো এর আগের দিন আমরা কত দূর অবধি করেছিলাম? এর আগের দিন আমরা করেছিলাম স্পারমাটোজেনেসিস অবধি। স্পারমাটোজেনেসিস অবধি পড়েছিলাম। স্পারমাটোজেনেসিস কি, সেটা কখন হয়, কোন সময় হয়, তোমরা কোথায় হয় সেটা তোমরা দেখেছিলে। স্পারমাটোজেনেসিস স্পারমাটোজেনেসিসের সংঘটন স্থানটা কোথায়? সেমিনিফেরাস নালিকার প্রাচীরে। আর তার কোন সময়ে ঘটে না বয়স সন্ধিকালে, মানে 14 থেকে 13 থেকে 15 বছরের মধ্যে। আর কতদিন অবধি চলে না আমৃত্যু অবধি। তবে কি হয় না 60 থেকে 65 বছর পর প্রক্রিয়াটি ধীরগতি সম্পন্ন হয়ে পড়ে। আর একটা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় স্পারমাটোগোনিয়াল কোষ থেকে শুক্রাণু উৎপন্ন হতে কতদিন সময় লাগে? 72 থেকে 74 দিন সময় লাগে। তারপরে একটা পরিণত শুক্রাণুর উৎপত্তি হয়। তো এত দূর অবধি আমরা পড়েছিলাম। আজ আমরা কি পড়বো না, আজ আমরা দেখে নেব স্পারমাটোজেনেসিসের পদ্ধতি। স্পারমাটোজেনেসিসের পদ্ধতিগুলো কি কি না, স্পারমাটোজেনেসিসকে 3টি প্রক্রিয়ায় ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে এইটা দেখো, একটা হচ্ছে স্পারমাটোসাইটোজেনেসিস, আর একটা হচ্ছে মিওটিক দশা, আর একটা কি স্পারমিওজেনেসিস। এই যে স্পারমাটোসাইটোজেনেসিস বা স্পারমাটোসাইটোসিস, এই যে এই দশাটা, এই দশার মধ্যে কি রয়েছে না, এই দশাতে কি হয়, স্পারমাটোজেনেসিসের যে পর্যায়ে আদি পুংজনন কোষ থেকে বারবার মাইটোসিস বিভাজন হয়, এবং সেই মাইটোসিস বিভাজনের মাধ্যমে প্রাইমারি স্পারমাটোসাইট উৎপন্ন হয়, তাকেই বলা হচ্ছে কি স্পারমাটোজেনেসিস। এটা মূলত দুধাপে সম্পন্ন হয়। একটা কি, একটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি দশা, আর একটা বৃদ্ধি দশা। সংখ্যা বৃদ্ধি দশাটা কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা ভালোভাবে শুনবে আর বুঝবে। সংখ্যা বৃদ্ধি দশাটা কি? সংখ্যা বৃদ্ধি দশা হচ্ছে বা মাল্টিপ্লিকেশন ফেজ। এটা হচ্ছে পুং দেহে শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার জার্মিনাল এপিথেলিয়ামে অবস্থিত আদি পুং জনন কোষগুলো ডিপ্লয়েড প্রকৃতির হয়। কি বললাম? পুং দেহে শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার জার্মিনাল এপিথেলিয়ামে অবস্থিত আদি পুং জনন কোষগুলো ডিপ্লয়েড আকৃতির হয়। প্রতিটি কোষের নিউক্লিয়াসে 22 জোড়া অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম ও একটি ওয়াই ক্রোমোজোম থাকে। বুঝতে পারলে? এবং সংখ্যা বৃদ্ধি দশায় এই ডিপ্লয়েড আদি পুংজনন কোষগুলো দ্রুত ও বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। প্রতিটি আদি পুংজনন কোষ থেকে 2টি করে আদি শুক্রকোষ বা স্পারমাটোগোনিয়াম কোষ উৎপন্ন হয়। কোথা থেকে উৎপন্ন হচ্ছে? প্রতিটি আদি পুংজনন কোষ থেকে। অর্থাৎ আদি পুংজনন কোষ থেকে কি উৎপন্ন হচ্ছে? স্পারমাটোগোনিয়াম বা শুক্রকোষ উৎপন্ন হলো। আবার এইবারে বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য ডিপ্লয়েড আদি শুক্রকোষ বা স্পারমাটোগোনিয়াম তৈরি হচ্ছে। এবার এই উৎপন্ন এই স্পারমাটোগোনিয়াম গুলোকে শারীরিক স্থানিকভাবে পার্থক্যের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে টাইপ এ স্পারমাটোগোনিয়াম, একটা হচ্ছে টাইপ বি স্পারমাটোগোনিয়াম। টাইপ এ স্পারমাটোগোনিয়া সেটা কি করে না, সেটা প্রধানত স্টেম কোষ রূপে, স্টেম সেল রূপে কাজ করে। এগুলি ভিত্তি পর্দার নিকটবর্তী স্থানে অবস্থান করে।
স্টেম সেল হিসেবে যেহেতু কাজ করে বা স্টেম কোষ রূপে, তাহলে তাকে কোথায় থাকতে হবে? তাকে ভিত্তি পর্দার কাছে থাকতে হবে এবং বারবার বিভাজিত হয়ে নতুন স্পারমাটোগোনিয়া তৈরি করতে সক্ষম হয়। এটা হচ্ছে কার কাজ? স্পারমাটোগোনিয়া, টাইপ এ স্পারমাটোগোনিয়ার কাজ। এরপর কি দেখবো? টাইপ বি স্পারমাটোগোনিয়া। টাইপ বি স্পারমাটোগোনিয়া গুলো কি করছে না, টাইপ বি স্পারমাটোগোনিয়া গুলো শুক্রাণুকে মাতৃকোষ রূপে কাজ করে এবং পরবর্তী পর্যায়ে অর্থাৎ বৃদ্ধি দশায় প্রবেশ করে। তাহলে কি জানলে কোন কোষটা থেকে অ্যাকচুয়ালি আমরা এগোতে পারছি? সেটা হচ্ছে টাইপ বি স্পারমাটোগোনিয়া। টাইপ এ তো স্টেম সেল রূপে কাজ করে, সেখানেই থেকে গেল, এবং টাইপ এ স্পারমাটোগোনিয়া কি করছে না, সেটা বিভাজিত হয়ে আবার নতুন স্পারমাটোগোনিয়া সৃষ্টি করছে। কিন্তু টাইপ বি স্পারমাটোগোনিয়া সেটা শুক্রাণুর মাতৃকোষ রূপে কাজ করছে, আর কি পরবর্তী যে পর্যায় রয়েছে মানে বৃদ্ধি দশা পর্যায়, সেই পর্যায়ে অংশগ্রহণ করছে। বুঝতে পারলে? এরপর তাহলে আমরা পড়বো বৃদ্ধি দশা। বৃদ্ধি দশাটা কি বা গ্রোথ ফেজ। বৃদ্ধি দশায় প্রত্যেকটি টাইপ বি স্পারমাটোগোনিয়াম সেমিনিফেরাস নালিকায় পুষ্টিদ্রব্য গ্রহণ করছে, আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ডিপ্লয়েড প্রাইমারি স্পারমাটোসাইডে পরিণত হচ্ছে। অর্থাৎ কি, টাইপ বি যে স্পারমাটোগোনিয়াম সেটা কি বললাম যে এক্ষুনি এর পরবর্তী দশা অর্থাৎ বৃদ্ধি দশায় অংশগ্রহণ করলো। তারপরে কি হলো না, ওই যে টাইপ বি স্পারমাটোগোনিয়া রয়েছে ওটা সেমিনিফেরাস নালিকায় পুষ্টিদ্রব্য গ্রহণ করলো এবং আকারে বৃদ্ধিপ্রাপ্ত হলো। এর ফলে কি হলো না, ডিপ্লয়েড প্রাইমারি স্পারমাটোসাইডে পরিণত হলো। এদের প্রত্যেকের নিউক্লিয়াসে কত জোড়া করে অটোজোম? 22 জোড়া অটোজোম, একটি এক্স ক্রোমোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের স্পারমাটোসাইটোজেনেসিসের পদ্ধতির ধাপ। তো এখানে আমরা কি কি দেখতে পেলাম? সংখ্যা বৃদ্ধি দশা দেখতে পেলাম আর বৃদ্ধি দশা দেখতে পেলাম। কি হলো এখানে না, সংখ্যা বৃদ্ধি দশায় সংখ্যা বৃদ্ধি করে দুটো এতে ভাগ হয়ে গেল, টাইপ এ স্পারমাটোগোনিয়া, টাইপ বি স্পারমাটোগোনিয়া। এবার টাইপ এ স্পারমাটোগোনিয়ার কি করলো না, টাইপ এ স্পারমাটোগোনিয়া স্টেম সেল রূপে কাজ করলো এবং এটা কোথায় থাকলো? এটা থাকলো ভিত্তি পর্দার নিকটবর্তী স্থানে। আর টাইপ বি স্পারমাটোগোনিয়া কি করলো? টাইপ বি স্পারমাটোগোনিয়া শুক্রাণুর মাতৃকোষ রূপে কাজ করলো এবং বৃদ্ধি দশায় অংশগ্রহণ করলো। এবার বৃদ্ধি দশায় কি করছে না, বৃদ্ধি দশায় টাইপ বি স্পারমাটোগোনিয়া সেমিনিফেরাস নালিকায় পুষ্টিদ্রব্য গ্রহণ করলো এবং আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ডিপ্লয়েড প্রাইমারি স্পারমাটোসাইডে পরিণত হলো। তো এত দূর অবধি আমরা দেখলাম। এরপর কি দেখবো না, এরপর রয়েছে কি মিওটিক দশা। মিওটিক দশা বা কি পূর্ণতার দশা। মিওটিক দশায় কি হয় না, স্পারমাটোজেনেসিসের যে পর্যায়ে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে স্পারমাটিড উৎপন্ন হয় তাকে কি বলছি আমরা? তাকেই আমরা বলছি মিওটিক দশা। অর্থাৎ প্রথম ধাপে আমরা কি দেখতে পেলাম? প্রাইমারি স্পারমাটোসাইট উৎপন্ন হলো। আর এই দশায় আমরা কি দেখতে পারবো? প্রাইমারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড উৎপন্ন হবে। কি কি ধাপ রয়েছে? এখানেও দুটি ধাপ রয়েছে, প্রথম মিওটিক বিভাজন, দ্বিতীয় মিওটিক বিভাজন। এবার আমরা পড়বো প্রথমে কি না, প্রথম মিওটিক বিভাজন। প্রথম মিওটিক বিভাজনে কি হয় না, স্পারমাটোসাইটোজেনেসিস পর্যায়ে উৎপন্ন যে প্রাইমারি স্পারমাটোসাইট রয়েছে সেই প্রাইমারি স্পারমাটোসাইট প্রথম মিওটিক বিভাজন বা মিওসিস ওয়ানের মাধ্যমে বিভাজিত হয়ে দুটি হ্যাপ্লয়েড বা গৌণ বা সেকেন্ডারি স্পারমাটোসাইট সৃষ্টি করে। এদের একটিতে কি কত জোড়া থাকে? 22 জোড়া অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম থাকে। আর অন্যটিতে কি থাকে? 22 জোড়া অটোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে। তাহলে কি হলো না, সেকেন্ডারি স্পারমাটোসাইট গুলোর মধ্যে কি হলো, সাইটোপ্লাজমীয় ব্রিজের মাধ্যমে তারা সংযুক্ত হলো। ঠিক আছে,
এরপর আমরা দেখব দ্বিতীয় মিয়োটিক বিভাজন। দ্বিতীয় মিয়োটিক বিভাজনে কি হচ্ছে, প্রতিটি হ্যাপ্লয়েড গৌণ স্পারমাটোসাইট দ্বিতীয় মিয়োটিক বিভাজন বা মিয়োসিস 2 এর মাধ্যমে বিভাজিত হয়ে দুটি করে একই প্রকার ক্রোমোজোম বিশিষ্ট হ্যাপ্লয়েড স্পারমাটিড গঠন করছে। অর্থাৎ কি না, একটি প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টি হ্যাপ্লয়েড স্পারমাটিড উৎপন্ন হচ্ছে। স্পারমাটিডগুলো সাইটোপ্লাজমীয় ব্রিজের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। এদের মাধ্যমে দুটি স্পারমাটিডের প্রতিটি 22টি অটোজোম এবং একটি করে এক্স ক্রোমোজোম থাকে এবং অপর দুটিতে 22টি অটোজোম এবং একটি করে ওয়াই ক্রোমোজোম থাকে। স্পারমাটিডগুলো ক্ষুদ্র ও গোলাকার হয়। এদের সাইটোপ্লাজমে গোলাকার নিউক্লিয়াস, ক্ষুদ্র গলগি কমপ্লেক্স, মাইটোকন্ড্রিয়া ও সেন্ট্রোজোমে বর্তমান থাকে। অর্থাৎ বুঝতে পারলে কোথায় কি হলো না, অ্যাকচুয়াল স্পারমাটিডটা কোথায় তৈরি হলো, তাহলে দ্বিতীয় মিয়োটিক বিভাজনে। আর দ্বিতীয় মিয়োটিক বিভাজনে কার বিভাজন হলো, ক্রোমোজোমের। এটা মাথায় রাখবে। এরপর আমরা কি পড়বো, এরপর পড়বো স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস স্পারমিওজেনেসিস স্পারমিওজেনেসিসটা কি সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। কি না, স্পারমাটোজেনেসিসের যে পর্যায়ে নিষ্ক্রিয় স্পারমাটিড থেকে কোষীয় পরিস্ফুরণ বা রূপান্তরণের মাধ্যমে সক্রিয় ও গমনে সক্ষম পরিণত পুংজনন কোষ বা শুক্রাণু উৎপন্ন হয়, তাকেই কি বলা হচ্ছে, তাকে বলা হয় স্পারমিওজেনেসিস। এই পদ্ধতিকে আর একটা নামেও ডাকা যায়, কি না, স্পারমাটেলিওসিস বা আর একটা কি বলা হয়, স্পারমাটিড মেটামরফোসিস। তো কি হলো না, নিষ্ক্রিয় স্পারমাটিড থেকে কোষীয় পরিস্ফুরণে বা রূপান্তরণের মাধ্যমে সক্রিয় ও গমন সক্ষম পরিণত শুক্রাণু উৎপন্ন হয় তাকেই আমরা কি বলছি, স্পারমিওজেনেসিস। অর্থাৎ কি থেকে উৎপন্ন হচ্ছে, নিষ্ক্রিয় স্পারমাটিড থেকে। নিষ্ক্রিয় স্পারমাটিড থেকে সক্রিয় ও সক্ষম শুক্রাণু উৎপন্ন হচ্ছে। আমি এখানে তোমাদের ডায়াগ্রাম এঁকে দিয়েছি, বুঝতে পারবে। এটা কি, এটা স্পার্ম গঠনের একটা পুরো প্রথম স্টেজ। এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা তার অ্যাক্রোজোমাল দানা, এটা হচ্ছে তার মাইটোকন্ড্রিয়া, এটা গলগি বডি, ঠিক আছে। এবার এইটা যখন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তখন সে শেপ ধারণ করে কি করছে না, এটা মাইটোকন্ড্রিয়া আর এটা তো নিউক্লিয়াস দেখলে। আর একটা কি অ্যাড হচ্ছে, এখানে একটা ক্যাপের মতো জিনিস অ্যাড হচ্ছে, ক্যাপ। আর এটা টেল অংশটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এখানেও সেই সেম একই রকম, এটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এখানে কি অ্যাক্সোজোমাল ক্যাপ গঠিত হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, এই যে এই অংশগুলো এখানেও দেখতে পাবে, এখানেও থাকবে এই অংশগুলো, এগুলো কি হচ্ছে না, এগুলো হচ্ছে রেসিডুয়াল বডির অংশ। আর যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা কি, এটা শরীরের মধ্যাংশ তৈরি হচ্ছে। আর এখানে রয়েছে পরিণত অবস্থার পরে, পরিণত হয়ে কি করছে, এই অংশটা তৈরি করছে মস্তক অংশ, এই অংশটা তৈরি করছে গ্রীবা অংশ, এই অংশটা মধ্যাংশ বা বডি, আর এই অংশটা টেল বা লেজ। এটা হচ্ছে একটা পরিণত শুক্রাণু বা পরিণত স্পার্মের গঠন, এরকম। তো চলো জেনে নেওয়া যাক কি না, এই বিশেষ ধরনের যে কোষীয় রূপান্তর ঘটছে একেই সংগঠিত করার জন্য স্পারমাটিডগুলোর সার্টলি কোষের সংস্পর্শে থাকা জরুরি।
অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে কি এফএসএইচ বা ফলিকল স্টিমিউলেটিং হরমোন। এটা সার্টোলি কোষকে উদ্দীপিত করছে। এর ফলে কি হচ্ছে, সার্টোলি কোষে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বা এবিপি তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে? সার্টোলি কোষে। যা কি করছে, যা স্পারমাটিডের চারপাশে টেস্টোস্টেরনের গাঢ়ত্ব বৃদ্ধি করছে। এই টেস্টোস্টেরনের প্রভাবে স্পারমাটিডের যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো ঘটছে এবং কি হচ্ছে, তা একটি পরিণত শুক্রাণুতে রূপান্তর হচ্ছে। বুঝতে পারলে কোথা থেকে কি হলো না, অগ্রপিটুইটারি থেকে যে নিঃসৃত হচ্ছে এফএসএইচ, সেটা কি করলো, সার্টোলি সেলকে উদ্দীপিত করলো। এর ফলে সার্টোলি কোষ অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বা এবিপি তৈরি করলো। যা কি হলো, যা স্পারমাটিডের চারপাশে টেস্টোস্টেরনের গাঢ়ত্ব বৃদ্ধি করলো। এর ফলে টেস্টোস্টেরনের প্রভাবে স্পারমাটিড যে রয়েছে, সেই স্পারমাটিড গুলো পরিবর্তনের মাধ্যমে পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হলো। তো এই হচ্ছে একটা কি করে নিষ্ক্রিয় স্পারমাটিড থেকে সক্রিয় সচল সক্ষম শুক্রাণু তৈরি হলো। এটা হচ্ছে তার গল্প। বুঝতে পারলে? এরপর আমরা কি পড়বো না, এরপর আমরা এর ফলে কিছু এর পরিবর্তন দেখতে পাবো। কি কি পরিবর্তন? যেমন কি না, গলগির পরিবর্তন, গলগি কমপ্লেক্স যে রয়েছে সেই গলগি বডির পরিবর্তন। কি না, স্পারমাটিডের প্রথম পরিবর্তন দেখা যায় গলগি বস্তুতে বা গলগি বডিতে। গলগি কমপ্লেক্সটি ঘনীভূত নিউক্লিয়াসকে বেষ্টন করে অবস্থান করে। কি করে? ঘনীভূত যে নিউক্লিয়াস রয়েছে যে মধ্যাংশে, সেই নিউক্লিয়াসকে বেষ্টন করেই গলগি কমপ্লেক্স অবস্থান করে। এবার সেই গলগি কমপ্লেক্স প্রথমে প্রোঅ্যাক্রোজোমাল দানা এবং পরে তাদের বৃদ্ধির দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাক্রোজোম দানা গঠন করে। এই দানাগুলো মিলিত হয়ে একক পর্দাবৃত অ্যাক্রোজোমাল ভেসিকল গঠন করে। এই ভেসিকলের অংশ কি হয়, গলগি কমপ্লেক্সের বাকি অংশগুলোকে ধীরে ধীরে বিনষ্ট হতে, মানে ভেসিকলটা বাদ দিয়ে, এই ভেসিকল যে রয়েছে এই ভেসিকল অংশটা বাদ দিয়ে আর গলগি কমপ্লেক্সের আর যা বাদ বাকি যা অংশ রয়েছে সব অংশগুলো নষ্ট হতে শুরু করে। এই হচ্ছে প্রথম গলগি পরিবর্তন। এরপর কি রয়েছে? এরপর রয়েছে নিউক্লিয়াস পরিবর্তন। নিউক্লিয়াস পরিবর্তন কি না, নিউক্লিয়াসের ক্রোমাটিন বস্তুর বিশেষ পরিবর্তন ঘটে। কি ঘটে না, ক্রোমোজোমের হিস্টোন প্রোটিনের বদলে স্থান পরিবর্তন বা স্থান পায় তুলনামূলক ক্ষারীয় প্রোটিন প্রোটামিন। কি হলো, মানে হিস্টোন প্রোটিনের বদলে কোন প্রোটিন এলো? তাহলে প্রোটামিন। এর ফলে কি হলো না, এর ফলে ক্রোমোজোম গুলো 6 গুণ বেশি ঘনীভূত হতে শুরু করলো। মানে ক্রোমোজোম গুলো তো যা ঘনীভূত অবস্থায় ছিল তার থেকে বেশি, আরো 6 গুণ বেশি ঘনীভূত হওয়া শুরু করলো। ফলে কি, নিউক্লিওলাস বিলুপ্ত হলো। এর ফলে স্পারমাটিডের নিউক্লিয়াসটি ঘনসন্ধি বিশিষ্ট ও লম্বাটে হতে শুরু করলো। এরপর কি করলো না, এর মধ্যে স্পারমাটিডের মধ্যে যে নিউক্লিয়াসটি রয়েছে সেই নিউক্লিয়াসটি কি করলো, ঘনসন্ধি বিশিষ্ট হতে শুরু করলো। ফলে কি, এর ফলে স্পারমাটিডের নিউক্লিয়াস ঘনসন্ধি বিশিষ্ট এবং লম্বা হতে শুরু করলো। এর অগ্রপ্রান্ত ক্রমশ সূক্ষ্ম হয়ে গেল। মানে তার যে অগ্র অংশটা রয়েছে, অগ্রপ্রান্তটা এন্টেরিয়র এন্ড যে অংশটা রয়েছে সেটা কি হলো, ক্রমশ সূক্ষ্ম হতে শুরু করলো। এই হচ্ছে নিউক্লিয়াসের পরিবর্তন। এরপর কি রয়েছে, অ্যাক্রোজোম ক্যাপ গঠন। অ্যাক্রোজোমাল ক্যাপ গঠন কি করে তৈরি হলো না, অ্যাক্রোজোমাল ভেসিকলের একক পর্দাটি ক্রমশ নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দার সংলগ্ন হলো। এরপর ওই পর্দাটি প্রসারিত হয়ে লম্বাটে নিউক্লিয়াসের
সূক্ষ্ম অগ্রভাগটি 2/3 টুপির মতো ঢেকে ফেললো। ওই টুপির মতো যে অংশটি রয়েছে ওই অংশটিকেই বলা হচ্ছে কি অ্যাক্রোজোমাল ক্যাপ বা অ্যাক্রোজোম। এই অংশ কি করছে? এই অংশ শুক্রাণুর মস্তক অংশকে নির্দেশ করছে। অর্থাৎ কি হলো না, অ্যাক্রোজোমাল ভেসিকলের একক যে পর্দাটি রয়েছে ক্রমশ নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দার সংলগ্ন থাকে, সংলগ্ন হতে শুরু করলো এবং এরপর এই পর্দাটি প্রসারিত হয়ে লম্বাটে নিউক্লিয়াসের সূক্ষ্ম অগ্রভাগটির 2/3 টুপির মতো ঢেকে ফেললো। এই টুপির মতো যে অংশটা রয়েছে এই টুপির মতো অংশটাকেই কি বলা হচ্ছে? টুপির মতো অংশটাকেই বলা হচ্ছে কিনা অ্যাক্রোজোমাল ক্যাপ বা অ্যাক্রোজোম। এই অংশটা কি না, এটা অ্যাকচুয়ালি কি কে বোঝায় না, এটা শুক্রাণুর যে মস্তক অংশ রয়েছে, যে মস্তক অংশ, সেই মস্তক অংশকে নির্দেশ করে এই অ্যাক্রোজোমাল ক্যাপ। অর্থাৎ কোন অংশটা? এই অংশটা। তো এরপর কি রয়েছে না, এরপর রয়েছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠন। অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠন কি না, স্পারমাটিটের সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি আলাদা হয়ে যায়। যে সেন্ট্রিওলটি নিউক্লিয়াসের কাছে অবস্থান করে তাকে নিকটবর্তী বা প্রক্সিমাল সেন্ট্রিওল বলে, আর যেটা দূরে অবস্থান করে বা দূরবর্তী অবস্থান করে তাকে দূরবর্তী বা ডিস্টাল সেন্ট্রিওল বলে। অর্থাৎ কি প্রক্সিমাল সেন্ট্রিওল ও ডিস্টাল সেন্ট্রিওল গঠন করলো। এই ডিস্টাল সেন্ট্রিওল থেকে অক্ষীয় তন্তু বা অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠিত হয়। অর্থাৎ কোথা থেকে অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠিত হচ্ছে? ডিস্টাল সেন্ট্রিওল থেকে, প্রক্সিমাল নয় কিন্তু, মাথায় রাখবে। কি হলো না, স্পারমাটিটের সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি আলাদা হয়ে গেল এবং ওই সেন্ট্রিওলটি নিউক্লিয়াসের কাছে অবস্থান করায় তাকে কি বলা হলো না, নিকটবর্তী বা প্রক্সিমাল সেন্ট্রিওল, আর যেটা দূরে অবস্থান করলো তাকে বলা হলো দূরবর্তী বা ডিস্টাল সেন্ট্রিওল। এবার এই ডিস্টাল সেন্ট্রিওল থেকে অক্ষীয় তন্তু বা অ্যাক্সিয়াল ফিলামেন্টের গঠন হলো। বুঝতে পারলে? এরপর কি দেখবো? এরপর পড়বো যে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তন। মাইটোকন্ড্রিয়ার পরিবর্তনটা কি না, অ্যাক্সিয়াল ফিলামেন্টের কিছু অংশকে ঘিরে লম্বাটে মাইটোকন্ড্রিয়া সার্পিলাকারে বিন্যস্ত হয়। এর ফলে ফিলামেন্টের মাঝের অংশকে বেষ্টন করে মাইটোকন্ড্রিয়া শীথ গড়ে ওঠে। এই অংশ কি হয়? শুক্রাণুর বডি গঠন করে। এছাড়া লেজের কিছুটা অংশ তন্তুময় আবরক গঠিত হয় লেজের কিছুটা অংশে। অর্থাৎ কি হলো না, অ্যাক্সিয়াল ফিলামেন্টের কিছু অংশ ঘিরে লম্বাটে মাইটোকন্ড্রিয়া সার্পিলাকার বিন্যস্ত হলো। এর ফলে ফিলামেন্টের মাঝের অংশকে বেষ্টন করে মাইটোকন্ড্রিয়া শীথ গড়ে উঠলো। এই শীথ যে গড়ে উঠলো এই অংশ শুক্রাণুর বডি গঠন করলো। এছাড়া লেজের কিছু অংশকে নিয়ে ঘিরে তন্তুময় আবরণ গঠিত হলো। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তন। আর একটা কি পরিবর্তন আমরা দেখতে পাবো? আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের পরিবর্তন। সাইটোপ্লাজমের পরিবর্তনটা কি না, স্পার্মিওজেনেসিসের শেষ পর্যায়ে প্রায় সমস্ত সাইটোপ্লাজম বিলুপ্ত হয়। বাকি সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে ঘিরে অবস্থান করে, বাকি যে সাইটোপ্লাজম গুলো। অর্থাৎ কি না, যে স্পার্মাটোজেনেসিসের শেষ পর্যায়ে ম্যাক্সিমাম সাইটোপ্লাজম গুলোই বিলুপ্ত হয়ে যায়, আর বাকি যে সাইটোপ্লাজম গুলো থাকে সেই সাইটোপ্লাজম গুলো কি করে? নিউক্লিয়াসকে ঘিরে অবস্থান করে। সার্টোলি কোষ সমস্ত পরিত্যক্ত সাইটোপ্লাজম দানাগুলোকে কি করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বিনষ্ট করে ফেলে। এছাড়া শুক্রাণুর মধ্যাংশে আবৃত করে সামান্য সাইটোপ্লাজম বিন্যস্ত থাকে। অর্থাৎ কি হলো না, যে সাইটোপ্লাজম গুলো নষ্ট হয়ে গেছিল সেই সাইটোপ্লাজম গুলো তো নষ্টই হয়ে গেছিল, তাদেরকে কি করলো? সার্টোলিসেল ফ্যাগোসাইটোসিস পদ্ধতির দ্বারা বিনষ্ট করে ফেললো।
আর যেগুলো ভালো বাকি যে থাকলো সাইটোপ্লাজম গুলো, সেই সাইটোপ্লাজম গুলো কি করলো না নিউক্লিয়াসকে ঘিরে অবস্থান করতে থাকলো। এরপরে কি হলো না অপরিণত শুক্রাণুর মস্তক অংশ সার্টোলিক এসে কিছুটা প্রথিত হয়ে থাকে পুষ্টিদ্রব্য গ্রহণ করে। এভাবেই পরিণত হওয়ার পরে শুক্রাণুগুলো সার্টোলিক কোষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন এরা সেমিনিফেরাস নালিকার অন্তস্থ গহ্বরে মুক্ত হয়। এই ঘটনাটাকেই বলা হয় স্পার্মিয়েশন। বুঝতে পারলে স্পার্মিয়েশন কি? তো এত দূর অবধি তোমরা বুঝতে পেরেছো। এখন শুরু করব স্পারমাটোজেনেসিস নিয়ন্ত্রণকারী কিছু শর্তসমূহ। মানে স্পারমাটোজেনেসিস নিয়ন্ত্রণ করতে যেসব শর্তের প্রয়োজন বা যেসব ক্রাইটেরিয়ার প্রয়োজন সেইগুলোই দেখে নেব। প্রথমে কি রয়েছে না প্রথমেই রয়েছে তাপমাত্রা। তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করছে না সাধারণত স্বাভাবিক দেহে আমাদের তাপমাত্রা কত 37°C। এর থেকে প্রায় 2 ডিগ্রি কম তাপমাত্রাতে স্পারমাটোজেনেসিস পদ্ধতি হয়। এজন্যই শুক্রাশয় কি হয় দুটি উদর গহ্বর থেকে নির্গত শুক্রথলিতে বিন্যস্ত হয়। জ্বরের সময় উচ্চ তাপমাত্রায় স্পারমাটোজেনেসিস পদ্ধতি ব্যাহত হয়। বুঝতে পারলে তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করলো? অর্থাৎ কি না একটা স্পার্ম বা শুক্রাণু উৎপন্ন হতে হলে আমাদের একটু কম তাপমাত্রার প্রয়োজন। এর ফলে কি হয় আমাদের শরীরের তাপমাত্রা কত 37°, কিন্তু শুক্রাণু উৎপন্ন হতে গেলে আমাদের 35° তাপমাত্রার প্রয়োজন। তাই উদর গহ্বর থেকে শুক্রাশয় দুটি শুক্রথলিতে নেমে আসে। আর কি হয় না জ্বরের সময় উচ্চ তাপমাত্রায় স্পারমাটোজেনেসিস হতে পারে না, খুব স্বাভাবিকভাবেই হতে পারবে না। তো এইভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে। এরপরে কি রয়েছে হরমোন। হরমোন কিভাবে নিয়ন্ত্রণ করছে না দেহের বিভিন্ন ধরনের হরমোন স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াকে প্রভাবিত করে। যেমন কি হাইপোথ্যালামাসের জিএনআরএইচ স্পারমাটোজেনেসিসের নিয়ন্ত্রণের সূচনা ঘটায়। জিএনআরএইচ অগ্রপিটুইটারিকে আইসিএসএইচ বা এফএসএইচ ক্ষরণে উদ্দীপিত করে। ইন্টারস্টিসিয়াল স্টিমিউলেটিং হরমোন এন্ড ফলিকল স্টিমিউলেটিং হরমোন। এই ইন্টারস্টিসিয়াল স্টিমিউলেটিং হরমোন শুক্রাশয়ের লেডিক কোষে লেডিক বর্ণিত যে আন্তঃকোষ রয়েছে সেই লেডিক বর্ণিত আন্তঃকোষকে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপিত করে। এবার এই টেস্টোস্টেরনের প্রভাবে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়। আর ফলিকল স্টিমিউলেটিং হরমোন আবার শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার প্রাচীরগাত্রে সার্টোলি কোষকে উদ্দীপিত করে। এর ফলে কি হয় না অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ক্ষরিত হয়, ক্ষরণকে উদ্দীপিত করে। এবার সেই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন স্পারমাটিডের চারপাশে টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি করে। ফলে স্পার্মিওজেনেসিস প্রক্রিয়াটি সংগঠিত হয়। এইভাবে টেস্টোস্টেরনের মাত্রা রক্তে স্বাভাবিকের থেকে বেড়ে গেলে তা অগ্রপিটুইটারি বা হাইপোথ্যালামাসকে ঋণাত্মক ফিডব্যাক দেয়। এর ফলে কি হয় ফলিকল স্টিমিউলেটিং হরমোন এবং ইন্টারস্টিসিয়াল স্টিমিউলেটিং হরমোন ক্ষরণ হ্রাস পায়। আবার যখন শুক্রাণুর সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়ে যায় তখন কি হয় সার্টোলি কোষ ইনহিবিন নামক এক ধরনের হরমোন ক্ষরণ করে, যেটা কি করে যেটা ফলিকল স্টিমিউলেটিং হরমোনের ক্ষরণকে হ্রাস করে দেয়। এর ফলে কি হয় না শুক্রাণু উৎপাদনের মাত্রাও হ্রাস পেয়ে যায়। ফলে শুক্রাণুর মাত্রা স্বাভাবিকের চেয়ে কম হয়। তাই সার্টোলি কোষ ইনহিবিন ক্ষরণ তখন বন্ধ করে দেয়। এইসব হরমোনগুলো ছাড়াও আর কি কি হরমোন আমাদের সাহায্য করে থাইরক্সিন, ইস্ট্রোজেন ইত্যাদি এই হরমোনগুলো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি রয়েছে আর রয়েছে পুষ্টি। পুষ্টির মাধ্যমে কি রকম সহায়তা পায় বা নিয়ন্ত্রণ করে না দেহের সঠিক পুষ্টি শুক্রাশয়ের বৃদ্ধি ও স্পারমাটোজেনেসিস পদ্ধতি ঘটার জন্য আবশ্যিক শর্ত।
আর অন্যান্য যেটা রয়েছে সেটা কি, মানসিক অবসাদ, অ্যালকোহলে আসক্তি, এক্স রশ্মি ইত্যাদি এগুলোর সংস্পর্শে ভাইরাস সংক্রমণ ঘটে, ফলে কি হয়, সেমিনিফেরাস টিউব ক্ষতিগ্রস্ত হয়। এগুলো ঘটলে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি ব্যাহত ঘটে। তো এটা হলো স্পারমাটোজেনেসিস নিয়ন্ত্রণকারী শর্ত সমূহ। তো এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো স্পারমাটোজেনেসিসের তাৎপর্য। স্পারমাটোজেনেসিসের তাৎপর্য কি? স্পারমাটোজেনেসিসের তাৎপর্য পরিণত পুংদেহে শুক্রাশয়ে সংগঠিত স্পারমাটোজেনেসিস পদ্ধতির বিভিন্ন তাৎপর্য রয়েছে। প্রথমে কি, প্রথমে আমরা পড়ব পুংগ্যামেট বা শুক্রাণু উৎপাদন। পুংগ্যামেট বা শুক্রাণু উৎপাদন কি? স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি না, পুংদেহের শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার প্রাচীর গাত্রে একটি ডিপ্লয়েড স্পারমাটোগোনিয়াম থেকে 4টি সচল হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপন্ন করা। এটা কি না, পুংগ্যামেট বা শুক্রাণু উৎপাদন এইভাবে হচ্ছে। কি হলো স্পারমাটোজেনেসিস এর মূল উদ্দেশ্য কি না, শুক্রাণু উৎপাদন করা। কিভাবে হচ্ছে না, পুং দেহের শুক্রাশয়ে সেমিনিফেরাস নালিকার প্রাচীর গাত্রে একটি ডিপ্লয়েড স্পারমাটোগোনিয়াম থেকে 4টি হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপন্ন করা, এই হচ্ছে পুংগ্যামেট বা শুক্রাণু উৎপাদন। এরপর কি, নিষেকে অংশগ্রহণ। নিষেকে অংশগ্রহণ কিভাবে হচ্ছে না, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করে। একটি শুক্রাণু একটি ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট উৎপন্ন করে। নিষেকে তো অংশগ্রহণ করছে, কি করছে না, একটা শুক্রাণুই একটা ডিম্বাণুকে নিষিক্ত করে কি উৎপন্ন করছে, জাইগোট। বুঝতে পারলে? তো এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণ কি রকম হচ্ছে, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় সৃষ্ট শুক্রাণু অপত্য সন্তানের লিঙ্গ নির্ধারণ করে। কিভাবে না, পুংদেহে আদি জনন কোষগুলো XY ক্রোমোজোম হয় এবং পুংদেহে সৃষ্ট 50% শুক্রাণুতে X ক্রোমোজোম, 50% শুক্রাণুতে Y ক্রোমোজোম থাকে। আর স্ত্রীদেহে কি হয়, স্ত্রীদেহের জনন কোষে তো উভয়ই XX হয়, XX ক্রোমোজোম বিশিষ্ট হয়। ফলে এখানে মানে ডিম্বাণুর কোনো ফ্যাক্টর কাজ করছে না। তাই কি করছে না, একটি X ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করছে। ফলে কি হচ্ছে, অপত্য সন্তানটি কন্যা হচ্ছে, যেহেতু X আর ডিম্বাণুর একটা X যাচ্ছে। কিন্তু যখন Y শুক্রাণু থেকে একটা Y ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে, তখন যে জাইগোটটা সৃষ্টি করছে তা থেকে কি তৈরি হচ্ছে, অপত্য সন্তানের পুত্র। কি করে হচ্ছে বুঝতে পারছো? অর্থাৎ কি না, ডিম্বাণুর ক্ষেত্রে উভয়ই হচ্ছে XX, আর শুক্রাণুর ক্ষেত্রে কি একটা X একটা Y। অর্থাৎ কি হবে সেটা ডিপেন্ড করছে কার উপর, শুক্রাণুর উপর। কিভাবে না, শুক্রাণুর থেকে যদি একটা X যায়, তাহলে ডিম্বাণুর কাছ থেকে যে দুটো X আছে, সেই দুটো X এর একটা X মিলে কি হবে, XX তৈরি হবে, ফলে সেটা কন্যা সন্তান হবে। আবার যদি শুক্রাণুর কাছ থেকে একটা Y যায়, Y শুক্রাণু যায়, আবার ডিম্বাণুর থেকে একটা শুক্রাণু X ডিম্বাণু আসলো, তখন কি XY মিলে একটা, সেটা কি হবে, পুরুষ হবে, পুত্র সন্তান হবে। তো এইভাবেই কি হয় না, লিঙ্গ নির্ধারণ করা হয়। তো লিঙ্গ নির্ধারণটা তোমরা বুঝতে পারলে। এরপর কি করব না, ক্রোমোজোম সংখ্যার নির্দিষ্টতা বজায় রাখা। কি করে ক্রোমোজোম সংখ্যার বজায় রাখছে, কি করে না, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন শুক্রাণু মানুষের দেহকোষে বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যার নির্দিষ্টতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কি করছে না, স্পারমাটোজেনেসিসের ফলে সৃষ্ট শুক্রাণু এবং একটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট বা কি ভ্রূণাণু সৃষ্টি করে। এর ফলে জাইগোটের পরিস্ফুরণের মাধ্যমে সৃষ্ট অপত্য সন্তানের প্রতিটি দেহকোষেও জন্মিত্রীজনু মতো ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। অর্থাৎ কি বলা হচ্ছে না,
এর যে বংশ পরম্পরায় যে ক্রোমোজোম সংখ্যা সেটার নির্দিষ্টতা বজায় রাখছে। কিভাবে না, একটি শুক্রাণু একটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জাইগোট বা ভ্রূণ সৃষ্টি করছে। এবার সেই ভ্রূণে বা সেই জাইগোটে পরিস্ফুরণের মাধ্যমে সৃষ্ট যে অপত্য সন্তান সৃষ্টি হচ্ছে, তাদের দেহের প্রতিটি কোষেও জন্মিত্বজনুর ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমই থাকছে। অর্থাৎ যে অপত্যটা তৈরি হচ্ছে তার যে ক্রোমোজোমটা, সেটা কিন্তু তার জন্মিত্রজনুর ক্রোমোজোম সংখ্যকই থাকছে। বুঝতে পারলে? অর্থাৎ তার পিতামাতার ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমই বহন করছে। এরপর কি রয়েছে? বৈশিষ্ট্যের সঞ্চারণ। বৈশিষ্ট্যের সঞ্চারণ কি না, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় সৃষ্ট শুক্রাণুর ক্রোমোজোমে অবস্থিত জিনগুলির মাধ্যমে পিতার বৈশিষ্ট্য বা গুণাবলী অপত্য জীবে সঞ্চারিত হয়। অর্থাৎ কি না, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় সৃষ্ট যে শুক্রাণুগুলো রয়েছে, সেই শুক্রাণুর জিনের মাধ্যমে তার পিতার বৈশিষ্ট্য বা গুণ কার মধ্যে সঞ্চারিত হচ্ছে? অপত্যের মধ্যে। ঠিক আছে। এরপর কি রয়েছে? এরপর রয়েছে জিনগত ভেদ। জিনগত ভেদ কি না, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় প্রাথমিক স্পারমাটোসাইট মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হওয়ার ফলে শুক্রাণু উৎপাদয় ক্রসিং ওভার সম্পন্ন হয়। না, প্রথমে কি হচ্ছে? শুক্রাণু উৎপন্ন হচ্ছে। এর ফলে কি হচ্ছে? মিওসিস 1-এর অন্তর্গত প্রোফেজ 1-এ প্যাকাইটিন উপাদশায় ক্রসিং ওভার হচ্ছে। তার ফলে সমসংস্থক ক্রোমোজোম দ্বয়ের কি হচ্ছে? নন সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটছে। এর ফলে সমসংস্থ ক্রোমোজোম গুলোতে জিনের পুনর্বিন্যাস ঘটছে। তাই একই আদি পুংজনন কোষ থেকে সৃষ্ট শুক্রাণুগুলি জননগত দিক থেকে ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে। যার ফলস্বরূপ কি হয় না, অপত্য সন্তানের প্রকরণ বা ভ্যারিয়েশন দেখা যায়। বুঝতে পারলে? অর্থাৎ এখানে কি হলো না, ক্রসিং ওভার। কোথায় ক্রসিং ওভারটা হচ্ছে? মিওসিস 1-এর প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপাদশায় যে ক্রসিং ওভার হচ্ছে, সেই ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে না, ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড গুলোর খণ্ডাংশের বিনিময় ঘটছে। ফলে সমসংস্থ ক্রোমোজোম গুলোর জিনের পুনর্বিন্যাস ঘটছে। তাই কি হচ্ছে? আদি পুংজনন কোষগুলো থেকে সৃষ্ট যে শুক্রাণুগুলো, সেগুলো জননগত দিক থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনা থাকছে। তাই বিভিন্ন রকমের অপত্যের সন্তানের প্রকরণ বা ভ্যারিয়েশন সৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে জিনগত ভেদাভেদ। তো দেখলে পুরোটাই যে স্পারমাটোজেনেসিসের তাৎপর্য অবধি পুরোটা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই স্পারমাটোজেনেসিসের তাৎপর্য ব্যাপারটা। স্পারমাটোজেনেসিসের নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য, শর্ত আর তাৎপর্য করলাম। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো মানুষের শুক্রাণু বা স্পারমাটোজোয়ার আণুবীক্ষণিক গঠন, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ স্পার্ম অর স্পারমাটোজোয়া। শুক্রাণুটা কি? শুক্রাণু হচ্ছে স্পারমাটোজেনেসিসের শেষে স্পারমাটিডের কোষীয় রূপান্তরের মাধ্যমে সক্রিয়ভাবে গমনে সক্ষম ও হ্যাপ্লয়েড পরিণত পুংজনন কোষ থেকে সৃষ্ট হয়। তাকেই বলা হচ্ছে শুক্রাণু বা স্পার্ম বা স্পারমাটোজোয়া। এর আণুবীক্ষণিক গঠন কি না, এর আণুবীক্ষণিক গঠনের প্রথমেই কি রয়েছে? প্রথমেই রয়েছে মস্তক অংশ। মস্তক অংশ কি না, মানুষের পরিণত শুক্রাণুর মস্তক অংশটি কি স্থিতিস্থাপক ও ডিম্বাকার, কিছুটা চ্যাপ্টা। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 4 to 5। এর ব্যাস কত? এর ব্যাস কিন্তু 2.5 থেকে 3.5। আর শুক্রাণুর মস্তক অংশ নিউক্লিয়াস ও অ্যাক্রোজোম দিয়ে গঠিত। কি কি দিয়ে? নিউক্লিয়াস ও অ্যাক্রোজোম। নিউক্লিয়াস এবং অ্যাক্রোজোম যেটা লিখেছি। নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াস হচ্ছে শুক্রাণুর মস্তক অংশের পশ্চাৎ ভাগে অধিকাংশ স্থান জুড়ে নিউক্লিয়াস রয়েছে। এদের নিউক্লিয়াসে 22টি অটোজোম, একটি এক্স ক্রোমোজোম অথবা একটি ওয়াই ক্রোমোজোম থাকে। নিউক্লিয়াসটি নিউক্লিয় পর্দা ও মস্তকের প্লাজমা পর্দার মাঝে
সংকীর্ণ স্থানে সামান্য পরিমাণ সাইটোপ্লাজম থাকে। বুঝতে পারলে? মানে তার যে নিউক্লিয় পর্দাটা রয়েছে, সেই নিউক্লিয় পর্দা ও মস্তকের প্লাজমা পর্দার মাঝে যে সংকীর্ণ স্থানটা রয়েছে, তার মধ্যে কি রয়েছে, কি থাকে? সাইটোপ্লাজম থাকে। এরপর কি দেখাবো? অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম কি না, শুক্রাণুর মস্তক অংশে নিউক্লিয়াসের সম্মুখ ভাগে, শুক্রাণুর মস্তক অংশে, এই যে বলেছিলাম যে অ্যাক্রোজোমাল যে গঠনটা, অ্যাক্রোজোমাল অংশটা, শুক্রাণুর মস্তক অংশের নিউক্লিয়াসের সম্মুখ ভাগে মস্তকের প্রায় 2/3 অংশ জুড়ে একক পর্দাবৃত থলির মতো যে টুপির মতো অংশ থাকে, তাকেই বলা হয় কি? অ্যাক্রোজোম। টুপি আকারে থাকে বলে একে কি বলা হয়? অ্যাক্রোজোমাল ক্যাপ বা গ্যালিয়া ক্যাপিটিস, বা কি বলা হয়? হেড ক্যাপ প্রপার। আর কি না, পরিস্ফুরণের প্রারম্ভিক পর্যায়ে স্পারমাটিডের গলগি কমপ্লেক্স থেকে অ্যাক্রোজোম সৃষ্টি হয়। অ্যাক্রোজোমের ভেতরে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক, যেমন কি হায়ালুরোনিডেজ, তারপরে কি জোনালাইটিক উৎসেচক ইত্যাদি থাকে। নিষেকের সময় অ্যাক্রোজোম বিদীর্ণ হয়ে উৎসেচক নির্গত হয়, যা ডিম্বাণুর চারপাশে জোনা পেলুসিডাস স্তরকে পাচিত করে ছিদ্র সৃষ্টি করে। ওই ছিদ্র পথেই শুক্রাণু ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে। এই হচ্ছে অ্যাক্রোজোমের গঠন। এরপর আমরা কি দেখবো? এরপর আমরা দেখবো গ্রীবা অংশ। গ্রীবার অংশের গঠন। গ্রীবা অংশে কি কি রয়েছে? শুক্রাণুর গ্রীবা অংশটি সরু ও স্বল্প দীর্ঘ। এটি শুক্রাণুর মস্তক অংশের পশ্চাৎভাগে এবং পশ্চাৎভাগ থেকে মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত থাকে। শুক্রাণুর গ্রীবা অংশে 2টি সেন্ট্রিওল থাকে, একটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল আর একটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। প্রক্সিমাল সেন্ট্রিওল কি না, যেটা মস্তক অংশের পশ্চাৎভাগে মস্তক ও গ্রীবার সংযোগস্থলে একটি চাপা অংশে অবস্থান করে, তাকে কি বলা হচ্ছে? প্রক্সিমাল সেন্ট্রিওল। আর ডিস্টাল সেন্ট্রিওল কি, যেটা গ্রীবা ও মধ্যাংশের সংযোগস্থলে থাকে, তাকে ডিস্টাল সেন্ট্রিওলস থেকে মধ্যাংশ ও পুচ্ছ অংশকে বর্তমান অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠিত করে, সেটাই হচ্ছে কি ডিস্টাল সেন্ট্রিওল। তো গ্রীবা অংশটা বুঝতে পারলে। এরপর কি রয়েছে? বডি। বডি বা মধ্যাংশ। বডি বা মধ্যাংশে আমরা কি দেখতে পাবো না, শুক্রাণুর মধ্যাংশটি লম্বাকার, চোঙের মতো দেখতে হয়। মধ্যাংশের কেন্দ্রে অবস্থিত অক্ষীয় তলটি কি হয়? অক্ষীয় তন্তুটি সংগঠনযুক্ত হয়। আর কি হয় না, এরা পরস্পর লিঙ্কার বা যোজক দ্বারা যুক্ত থাকে। সম্মিলিত হবে এই গঠনকে কি বলে? অ্যাক্সোনিম। আবার পরিধিস্থ প্রত্যেক সেটে 2টি করে অনুনালিকা থাকে। অক্ষীয় তন্তুর চারপাশে কি হয়? সাইটোপ্লাজম ঘনীভূত হয় এবং একটি স্তর গঠন করে, যাকে কি বলে? অ্যাক্সিয়াল শীথ। এই শুক্রাণুর বডি অংশে ধূত কি হয় না, অতি ক্ষুদ্র কয়েকটি মাইটোকন্ড্রিয়া, কটা না 10 থেকে 14টি মতন থাকে, মানে পাক গঠানো অবস্থায়। এরা অক্সিয়াল শীথের বাইরের দিকে একটি আবরণ সৃষ্টি করে, যাকে কি বলে? যাকে বলা হয় হেলিক্যাল মাইটোকন্ড্রিয়াল শীথ। এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি দ্বিস্তরীয় একক পর্দার সঙ্গে সংযুক্ত থাকে। মাইটোকন্ড্রিয়া কি করে? শক্তি উৎপন্ন করে এবং শুক্রাণুর কর্মক্ষমতা বাড়ায় বলে এর মধ্যাংশকে কি বলা হয়? ইঞ্জিন রুম। এর মধ্যাংশকে ইঞ্জিন রুম বলা হয়। মেনলি কার জন্য? মাইটোকন্ড্রিয়ার জন্য। যেহেতু মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করছে, এর ফলে শুক্রাণুর কর্মক্ষমতা বাড়ছে, তাই মধ্যাংশকে কি বলা হচ্ছে? ইঞ্জিন রুম। এরপর কি রয়েছে? লেজ অংশ। লেজ অংশ কি না, মানুষের শুক্রাণুর মধ্যাংশের পরবর্তী প্রায় 40 মাইক্রোমিটার দৈর্ঘ্য এবং 0.5 মাইক্রোমিটার ব্যাস যুক্ত দণ্ডাকার অংশ হচ্ছে লেজের প্রধান অংশ।
এই অংশে অক্ষীয় তন্তু বর্তমান। অক্ষীয় তন্তুর বাইরের আবরকও থাকে। লেজের প্রধান অংশের নিচে 5 মাইক্রোমিটার দৈর্ঘ্য তন্তুময় আবরণবিহীন অংশ হলো লেজ। লেজের অংশ, একে কি বলা হয়? এন্ডিপিস বলে। এই অংশকেও অক্ষীয় তন্তু থাকে এই অংশেও। অর্থাৎ কি না, শুক্রাণুর লেজে এটিপিএস উৎসেচক থাকে, যা এটিপিকে ভেঙে শক্তির মুক্তি ঘটায়। এই শক্তি শুক্রাণুর কিসে হেল্প করে? চলনে। শুক্রাণুর চলনে অ্যাকচুয়াল কোন অংশটা হেল্প করে? লেজ অংশটা। লেজটা কিভাবে হেল্প করছে না, শুক্রাণুর লেজে কি বর্তমান থাকে? এটিপি এর উৎসেচক। এই এটিপি ভেঙেই শক্তির সঞ্চার হচ্ছে, অর্থাৎ এটিপি থেকেই শক্তি পাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই হলো আমাদের শুক্রাণুর আণুবীক্ষণিক গঠন বা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ স্পার্ম। তো আমাদের শুক্রাণুর বা শুক্রাশয়ের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট ক্লাসে আমরা উজেনেসিস থেকে শুরু করব, তারপর আমাদের আছে নিষেক। তো আজকের ক্লাসটা বাস এতটুকুই। তোমাদের কিরকম লাগলো জানিও, আর কার কোথাও ডাউট থাকলো কিনা সেটাও জানিও। ডাউট থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আমি নেক্সট ক্লাসে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেব। আর কি না, তোমাদের ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে, যাতে তোমাদের সাথে সাথে আরো অনেক স্টুডেন্ট জানতে পারে। তো ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে নাও, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছেই যায়। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা বাস এতটুকুই। স্টে ব্লেসড।